কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। সাগরকন্যা কুয়াকাটা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার আর বরিশাল থেকে ১০৮ কিলোমিটার। ১৮ শতকের দিকে বিতাড়িত আরাকানরা এখানে এসে মিষ্টি পানির জন্য কূপ খনন করে। তখন থেকে এই অঞ্চলের নাম কুয়াকাটা হয়। ১৮ কিলোমিটার এই সমুদ্র সৈকত সৌন্দর্যের এক বিশাল লীলাভূমি। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। কুয়াকাটার সবচেয়ে বড় বাধা বেড়িবাঁধের রাস্তা। এতদিনে এই রাস্তা তৈরি হয়ে গেলে কক্সবাজারের মেরিন ড্রাইভের মতোই কুয়াকাটায় বন আর সমুদ্রের মাঝে কি যে নিবিড় মিতালি ও কতটা বৈচিত্র্যময় পর্যটকরা খুব সহজেই দেখতে পারত। আমার মতো তারাও এই কুয়াকাটার প্রেমে পড়ে যেত। পূর্ব দিকে কমপক্ষে 10টা সুন্দর স্পট আছে যেখানে সহজে যাওয়া যায় না। আমাদের পর্যটন শিল্প নজর দিলে অসংখ্য দৃষ্টিনন্দন নতুন স্পট তৈরি হতো, যা পর্যটককে কক্সবাজারের মতোই বারবার আকৃষ্ট করত। অনেক কাজ হচ্ছে, এতদিনও রাস্তা কেন হচ্ছে না প্রশ্ন থেকেই যায়। কোনো এক অদৃশ্য ভৌতিক কারণ, যেটা বাঙালির সবচেয়ে বড় অভিশাপ। চলেন মেন ব্লগে চলে যাই। আসসালামু আলাইকুম, মন বৈঠা থেকে মন বলছি। আশা করি সবাই ভালোই আছেন। আগে বলেছিলাম কুয়াকাটার সম্পূর্ণ একটা ব্লগ দিব। কুয়াকাটা কত সুন্দর দেখে নেওয়া যাক। আজ রাতেই অনলাইনে টিকিট কাটা ছিল। কলাবাগান বাস স্ট্যান্ডে চলে আসলাম। লাগেজ বাসে তুলে দিতেই আকাশে পূর্ণিমা চাঁদ। বাস স্ট্যান্ডের পাশ থেকেই কিছু চিপস ও বিস্কুট নিয়ে নিলাম। গাড়ি ছাড়ার খুব অল্প সময়ে পদ্মা সেতুতে চলে আসলাম। গ্রিন লাইন 2 জায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকে, এলাহি হাইওয়ে রেস্টুরেন্ট অথবা কামিনী রিফ্রেশ জোন। এখন রাত 3টা বাজে। এই যে আমাদের পিছনে বাস, 20 মিনিটের ব্রেক। আমরা ইনশাল্লাহ 20 মিনিট পর রওনা দিব। কুয়াকাটায় বাস থেকে নেমে দেখি তখনও আকাশে পূর্ণিমা চাঁদ, কিন্তু এখনও আজান পড়েনি। এখানে সবসময় ইলেকট্রিক অটো ও ভ্যানগুলি পাওয়া যায়। পাশের মসজিদে নামাজ পড়েই ইলেকট্রিক অটো নিয়ে হোটেলের কাছে চলে আসলাম। সমুদ্র সৈকতের কাছে সি কুইনে একটা ভালো রুমও পেয়ে গেলাম। পটুয়াখালীতেও কিছু কাজ আছে। সবাই যেভাবে কুয়াকাটা ঘোরাঘুরি করে, আমি অন্যভাবে কুয়াকাটা এক্সপ্লোর করতে চাই। অন্যভাবে এই প্ল্যানটা সাজিয়েছি। আশা করছি সবারই অন্যরকম ভালো লাগা হয়ে যাবে। ছোট ছোট যে ক্লিপসগুলো দেখলাম সেগুলো পটুয়াখালীর। গত রাতে খুব সুন্দর একটা ঘুম হয়েছে। শুরু হলো কুয়াকাটা ট্যুর। আজকে যাচ্ছি বিচ্ছিন্ন একটা দ্বীপ চরবিজয়। দূরত্ব কুয়াকাটা থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে। হোটেলের আশেপাশে অনেক ট্যুর গাইড আছে, তাদের সাথে যোগাযোগ করেই চরবিজয় যাওয়ার আয়োজন করে নিয়েছি। কিভাবে যাবেন, কোথায় উঠবেন, কোন কোন জায়গায় ঘুরবেন নিজেই সমাধান করতে পারবেন। হোটেলের নিচেই ক্যান্টিন, খিচুড়ি, ডিম ভাজি, সাথে গরুর ভুনা নিয়ে নিলাম। চরবিজয়ে এক স্পিড বোর্ডে 6 থেকে 8 জন যাওয়া যায়। ভাড়া 6000 টাকা, যেটা আলোচনা সাপেক্ষে। পথে যেতে পেয়ে গেলাম মটকা চা। চা শেষ করেই মেন বিচে চলে আসলাম। স্পিড বোট খুঁজে পেলাম। সামনের এই স্পিড বোর্ডে চরবিজয় যাচ্ছি। জুতা মোজা খুলেই পানি ভেঙে বোর্ডে উঠে পড়লাম। আজকের সকালটা অনেক সুন্দর। লেমন, কই যাচ্ছি? চরবিজয়, বিজয় করতে যাচ্ছি চরকে। কুয়াকাটা মেন বিচ থেকে স্পিড বোট সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো। এখন আমরা যাচ্ছি চরবিজয়। চরবিজয় যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। সাহসটা একটু বেশি করে ফেলেছি। বাতাস আর পানির ঝাপটা গায়ে এসে লাগছে। ভয় নিয়ে খুব এনজয় করছি, খুব মজা পাচ্ছি।
আমাদের সাথেই থাকেন, আমাদের যাই হোক না কেন আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। মাঝে মাঝে মাছ ধরার নৌকাগুলো দেখা যাচ্ছে, দেখে মনের মাঝে অনেক স্বস্তি পাচ্ছি। এত গভীরে এইভাবে এর আগে কখনো স্পিডবোটে আমি যাইনি। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। কুয়াকাটা থেকে আমরা এখন ৩৫ কিলোমিটার সমুদ্রের গভীরে। বঙ্গোপসাগর হতে বিচ্ছিন্ন ছোট্ট একটা মনোমুগ্ধকর দ্বীপ চরবিজয়, ইংরেজি নাম ভিক্টোরিয়া আইল্যান্ড। স্থানীয় জেলেদের কাছে হায়ারের চর নামে পরিচিত। দ্বীপের আয়তন আনুমানিক ৫,০০০ একর, যার দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। কুয়াকাটা হতে ৩০ থেকে ৪০ কিলোমিটার পূর্বে দক্ষিণ সমুদ্রের গভীরে এর অবস্থান। ২০১৭ সাল ডিসেম্বর মাসে এই চরের নাম করা হয় চরবিজয়। হাইরের চর বছরে ৬ মাস জেগে থাকে, বাকি বর্ষার সময় পানিতে ডোবা থাকে। এই চরের চারিদিকে জেলেরা মাছ শিকার করে থাকে। চরবিজয় দেখা যাচ্ছে এখনো, ওই যে দূরে দেখা যাচ্ছে, আর হয়তো ১০-১৫ মিনিট লাগবে যেতে। এটা খুব একটা বেশি না, ৪-৫ হাত ধরতে পারে। ৪০ মিনিট কিভাবে যে পার করলাম বুঝতেই পারলাম না। আমাদের বোটটা চরের বালুর সাথে লেগে থেমে গেল। চর থেকে বেশ দূরে বাধ্য হলাম থামতে। পানিতে নেমে আমার ভালো লাগা ১০ গুণ বেড়ে গেল। বে অফ বেঙ্গলের এই দ্বীপে আমরা ৩ জন ছাড়া আর কেউ নেই। ভাবতে অন্যরকম লাগছে। এখন এই চরটা এক্সপ্লোর করতে হবে। চরটা ছোট মনে হলেও ততটা ছোট নয়। অসংখ্য লাল রঙের কাঁকড়া দল ধরে আছে। কাছে যাওয়ার আগেই দূরে সরে যাচ্ছে। এত কাছ থেকে না দেখলে বোঝাই যেত না কত সুন্দর ও লাল হতে পারে। আল্লাহর সৃষ্টি অসাধারণ। আসার সময় চরবিজয়ে প্রচুর পাখি দেখেছি। এখন তারা কোথায়? নীল আকাশের নিচে দিগন্ত জোড়া জলরাশি, মাঝে ছোট্ট একটা নিশ্চুপ দ্বীপ। ভাবতেই মনটা পুলকিত হয়ে যায়। অদ্ভুত এক ভালো লাগার আবেশ ছড়িয়ে যায় এই মনে প্রাণে। এখানকার রূপ শুধু দেখা যায়, অনুভব করা যায়। কথার মালায় কতটুকুই বা প্রকাশ করা যায়। মাঝ বরাবর চলে আসলাম। এই পাশে বেশ কিছু লতাপাতা ফুল দেখতে পাচ্ছি। দ্বীপের পূর্ব সাইডে শেষ দিকে মালদ্বীপের বেশ কিছু জায়গার সাথে মিলে যায়। দুই ধারে সমুদ্র, মাঝখানে স্যান্ডটেইল বয়ে গেছে। কেন যে সেখানে যায়নি মনে পড়ছে না। আপনারা আমার মতো ভুল করবেন না। নেক্সট টাইমে কুয়াকাটা আসলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবো। আর এখানে আসলে তাঁবু ও খাবার সাথে করে নিয়ে আসবো, যেন পুরো দিন এখানে এনজয় করতে পারি। ওই দূরে আমাদের স্পিড বোটটা দেখা যাচ্ছে। এখানকার জেলেদের সাহস অনেক বেশি। ছোট ছোট নৌকা নিয়ে এককভাবে মাছ ধরতে চলে এসেছে। এই পৃথিবীতে অসংখ্য ছোট দ্বীপ আছে। চরবিজয় তাদেরই নির্জন ছোট্ট একটা দ্বীপ। ভাবতে খুবই ভালো লাগছে। সে দ্বীপে আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি। মহাকালের কোনো এক সময়ের সাক্ষী হয়ে রইলাম। লাল কাঁকড়া আর পাখিদের দেখতে দেখতে ফিরে যাচ্ছি। এই দ্বীপটা শুধু কাঁকড়া আর পাখিদের। লোকালয় থেকে 40 কিলোমিটার দূরে এই সমুদ্রের বুকে হাঁটছি। এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। অপূর্ব লাগছে এইভাবে পানিতে হাঁটতে।
ওর সানগ্লাস আরো ফেলেছি। এটা হলো ঐতিহ্য। থুয়ে গেলাম এই চর বিজয়ে। কেউ একজন খুঁজে পাবে। একসাথে এতগুলো কাঁকড়া এর আগে কখনো আমি দেখিনি। এখানে না আসলে এইভাবে দেখতে পারতাম না। চারিদিকে নীল সমুদ্র, হাজারো সাদা পাখির শান্তির নিবাস, লাখো লাল কাঁকড়ার মিছিল। ভালো লাগার অপূর্ব একটা সময় এই চর বিজয়ে রেখে গেলাম। হাঁটতে হাঁটতে বোটের কাছে চলে আসলাম। বোট নঙ্গর করা ছিল, অনেকটা পথ পানির মধ্যে হেঁটে আসতে হলো। আমাদের বোটম্যান এই পাখির বাচ্চাটাকে স্মৃতি হিসাবে সাথে নিল। আবার লোকালয়ে ফেরার যাত্রা। 40-45 মিনিটের মধ্যে মেন বিচে ফিরে আসলাম। বোটম্যানের কাছ থেকে জানতে পারলাম স্পিড বোটগুলো রাতে এখানেই থাকে। এই বোটের লাইটগুলো দেখতে খুবই সুন্দর লাগে। হোটেলে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবারের জন্য। লাঞ্চ সেরেই যাব সূর্যাস্ত দেখতে। কৈশোরে সাজানো একান্ত না বলা কথাগুলো আজও হারিয়ে যাবে সময়ের গোধূলিতে। সময়গুলো হারায় নিঃশব্দে নীরবে। নীলিমার শেষ প্রান্তে রংধনুরা ধীরে ধীরে মিশে যাবে আবিরে। পথহারা পাখিরাও খুঁজে নিবে নতুন ঠিকানা। শুধু বলা হলো না আমার না বলা কথাগুলো। রেস্ট নিয়ে হোটেলের পাশেই বার্মিজ মার্কেট চলে আসলাম। মিক্স ফ্রুটের আচার, এটা হলো রসুন প্লাস তেঁতুলের চাটনি। এই রাখাইন মার্কেটটা অনেক বড়। লেমন গামছা কেনার চেষ্টা করছে। কেনাকাটা সেরে সৈকতে যাব, মটকা চা খেতে হবে। বিচ চেয়ারের পিছনে অনেকগুলো খাবারের দোকান। বিকেলের নাস্তা হিসাবে কিছু পাওয়া যায় কিনা। এটা হলো জোড়া 60 টাকা, আর এটা কাঠি 80 টাকা, আর এটা জোড়া 80 টাকা। এটা 140 টাকা, এটা 100 টাকা পিস। আর ফ্রেঞ্চ ফ্রাই ফুল প্লেট 100, হাফ প্লেট 50। ফ্রি খাবো আজকে, তাই না? কি দুখানা ফ্রি? হ্যাঁ, সমস্যা নেই, ফ্রি খাইলে আমি ফ্রি খাও। দাম হলো 80 টাকা 3 পিস। তো আমি বলছি 140 টাকা, সে বলতেছে 150 টাকা। 10 টাকা অনার কোর্স দিয়ে দাও। এই চাটা কিন্তু সুন্দর, এই চাটা অনেক ভালো হচ্ছে। তন্দুরি চা, তন্দুরি চা স্বাদে যেমন খেতেও তেমন। অর্ডার দিয়ে সমুদ্রের জোয়ারের গর্জন শুনতে শুনতেই খাবার চলে আসলো। খাবারের কোয়ালিটি মোটামুটি। চা খেয়ে আবার একটা চায়ের অর্ডার দিলাম। আমাদের পিছনে যে ধোঁয়াগুলো দেখা যাচ্ছে এগুলো বারবিকিউয়ের ধোঁয়া। কাছে যেতে হবে দেখার জন্য। এসব কোরাল, বুঝছিস? টুনা ফিশ, ক্র্যাব। কোরালটা তো ভালো লাগে। 800 টাকা কেজি। ওজন কতখানি হবে? তো 400 বা 500 গ্রাম হবে। মানে 400 টাকার মতো একটা পিস। এটা সুরমা ইলিশ বলে বা রূপসা বলে। হ্যাঁ, এটা লাক্ষা, এটা ভেটকি কোরাল, এলে বড় লাক্ষা। এই ফিশ মার্কেট ঘুরে বুঝতে পারলাম এখানে মাছ কিনলে বারবিকিউ বা খাবারের প্রসেসিং তারাই করে দেবে। ইনশাল্লাহ আগামীকাল রাতে এখানেই খাবো। ডিনারের জন্য এখন যাচ্ছি হোটেলের দিকে। একজন গলদা চিংড়ি আর ট্যাংরা মাছ নিয়ে সৈকতের দিকে যাচ্ছিল। আমরা তার কাছ থেকে 1000 টাকায় কিনে নিলাম। রান্না করব কোথায়? যে হোটেলে খাবো অন পেমেন্টে রান্না করতে রাজি হলো। ট্যাংরা মাছ, গলদা চিংড়ি, সুস্বাদু আলুর ভর্তা আমাদের আজকের ডিনার। সেই টাটকা মাছের স্বাদ হয়তো অনেকদিন ভুলতে পারবো না। রুমে না ফিরে সৈকতে চলে আসলাম। বিচ চেয়ারেই বেশি ভালো লাগছে। এখন নভেম্বর মাস, শীত খুব একটা বেশি পড়েনি। এক ধরনের ঠান্ডা বাতাস বইছে। মালাই চা হাতে নিয়েই চলে আসলাম বিচ চেয়ারে। সমুদ্রের আওয়াজ আর শীতল বাতাসে চায়ে চুমুক দিতে অসাধারণ লাগছে। এই সময়টাই কুয়াকাটায় শ্রেষ্ঠ সময়। সামনে আবারিত সমুদ্রের ঢেউ, অচেনা ভেসে আসা বাতাস বুকের মাঝে সুখের আবেশ ছড়িয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভালো লাগার স্বর্গরাজ্যে। ফোন থেকে ভেসে আসা গান অজানায় হারিয়ে নিবে বারবার। গান প্রেমীদের জন্য এই সময়টা খুব ভালো একটা সময় হবে বলতে পারি। কক্সবাজারের সৈকতে একটু রাত হলে
ফ্যামিলি নিয়ে স্টে করতে ভয় লাগে, কিন্তু এখানে সেটা একেবারেই নাই। স্থানীয় লোকজন ও পুলিশের কাছ থেকে জেনেছি তেমন কোনো সমস্যা এখানে নেই। অনেক ফ্যামিলির সাথে 1-2টা পর্যন্ত এই বিচেই ছিলাম, তেমন কিছু চোখে পড়েনি। এখন এই সৈকতে যতক্ষণ পারি থাকবো। কালকে সকালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। শুভ সকাল। কুয়াকাটায় আজ দ্বিতীয় দিন। ফ্রেশ হয়ে হোটেলের ছাদে চলে আসলাম। গতকাল গিয়েছিলাম চর বিজয়, আজকে যাব ফাত্রার চর। এই চরে বালু নেই, আছে শুধু গাছ আর গাছ। ফ্যামিলি নিয়ে কিভাবে যেতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। সেখানে আদৌ যাওয়া যাবে কি না বোঝার চেষ্টা করব। আজকে হোটেলটা বদলাতে হবে। গতকাল রাতে নতুন একটা হোটেল ঠিক করে রেখেছি। অনেকেই বলে কুয়াকাটায় ভালো হোটেল নেই, তাদের জন্য বেশ উপকারে আসবে। ফাত্রার চরে সবাই গ্রুপ ধরে যায়, আমরা একটা গ্রুপের সাথে যাচ্ছি। সকাল 10টায় আমাদেরকে সময় দেওয়া হয়েছে। সিকুইন হোটেলের পাশে পৌষি রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য চলে আসলাম। পরাটা, ডিম ভাজি, সবজি দিয়ে আজকে নাস্তাটা সেরে হোটেল সিকুইন ছেড়ে আমরা নতুন হোটেল আমানে চলে আসলাম। এর অবস্থান সিকুইনের অপোজিটে, বেরিবাঁধের পাশে। গতকালই আমরা কথা বলে রেখেছি, অফ টাইমে আসলে হোটেল ভাড়া অনেক কমে পেয়ে যাবেন। 50 থেকে 60% ছাড় পাবেন। হোটেলের বিভিন্ন ধরনের রুম আছে। এইটা একটা সুইট, 2 সাইডে 2টা বেড, অনেক সুন্দর একটা পরিবেশ। এক সাইডে বসার জন্য সোফা আছে। পর্দা সরাই দিলে কুয়াকাটা বিচ দেখা যায়। পাশেই একটা ব্যালকনি। ব্যালকনিতে দাঁড়ালে এক সাইডে রাখাইন মার্কেট ও মাঠ, অপোজিটে কুয়াকাটা মেন সি বিচ। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, দেখানোর ট্রাই করছি। ওয়াশরুমটা বেশ বড়। গতকাল আমরা 203 2 বেডের এই রুমটাই ঠিক করেছি। এক নজরে দেখে ফেলি, সব রুমের সাথে একটা করে বারান্দা আছে। এসি, আলমারি, টিভি, একটা বড় আয়নাও পেয়ে যাবেন। ওয়াশরুমটা বেশ বড় ও পরিষ্কার, সব ফিটিংসগুলো নতুন। হোটেলের সব ওয়াশরুমগুলো একই টাইপের। আমরা রেডি হতে হতে কুয়াকাটা মেন বিচের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি, খুব সহজে যেন হোটেল রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায়। 0 পয়েন্টের বেরিবাঁধের দুই পাশেই বেশ কিছু হোটেল আছে। এই জায়গাটায় কুয়াকাটার 0 পয়েন্ট। এখান থেকে বেরিবাঁধটা সমুদ্রের পূর্ব পশ্চিম দিকে আড়াআড়িভাবে চলে গেছে। বেরিবাঁধের পূর্ব দিকে 1 মিনিট হাঁটলেই শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, তার পাশে 100 বছর পুরনো নৌকা। পূর্ব বেরিবাঁধের দিকে 2 সাইডে অনেক হোটেল আছে। হোটেল আনাম, হোটেল গ্র্যান্ড সাফা ইন, হোটেল স্কাই প্যালেস, কুয়াকাটা ব্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্ট, হোটেল ডি মোর, আরও অনেক। মেন বিচে চলে আসলাম। সবাই একসাথে হয়ে ফাত্রার চরে রওনা হব। এই ভ্রমণের আয়োজকরা একটা অটো ঠিক করে দিল, সেটা দিয়ে আমরা চলে আসলাম আলিপুর বন্দর, কলাপাড়া। শিবচন্দ্র নদী, এই নদী থেকে আমরা এই বোটটাতে উঠবো। এখান থেকে চলে যাব সুন্দরবন। ক্রস করে আমরা চলে যাব সুন্দরবন। আর হি কাম ফ্রম টেক্সাস। হাই, আই এম ফ্রম টেক্সাস। সে ঘোড়াতে যখন চড়ছে ঘোড়া বসে গেছে আর ছবি তুলতে পারে নাই। তোমাদের এখানে ঘোড়া দুর্বল ঘোড়া যার কারণে চড়তে পারে নাই, ঘোড়া বসে পড়ছে, আমাদের ছবি তোলা হয়নি। তো তাকে আমি সুন্দরবনে নিয়ে যাচ্ছি। সুন্দরবনের তার দেখার খুব শখ। সুন্দরবন যাচ্ছে, চলেন সুন্দরবন দেখি। ফাত্রার চর, সুন্দরবন। এই ট্রলারগুলোই সমুদ্রে মাছ ধরে। এই পাইপের মাধ্যমে পানি সংগ্রহ করছে। 7 থেকে 10 দিন তারা সমুদ্রে মাছ ধরে থাকে। সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এই আলিপুর থেকে সংগ্রহ করে নৌকায় সাথে নিয়ে যায়। এই 2 জন কাপল আজকের আমাদের সঙ্গী। দুই সাইডে অসংখ্য ট্রলার নোঙ্গর করা।
এখানেই মাছের আড়ত ও ট্রলার ঠিক করার কারখানাও দেখা যাচ্ছে। চলার পথে অসংখ্য ছোট ছোট নৌকা মাছ ধরছে। শিবচর নদীর দুই সাইডের ভিউটা দুই রকম। দেখতে দেখতে সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তিন নদীর মোহনায় চলে আসলাম। এখন আমরা সাগরে ভাসছি। একদিকে কুয়াকাটা ঝাউবন, সমুদ্রের অপর প্রান্তে ফাত্রার চর। তিন নদীর মোহনার মাঝখান দিয়ে আমাদের বোট চলছে। ভেসে আসা বাতাস বুকে লাগতেই মনটা জুড়িয়ে গেল। ফাত্রার চর ঢোকার ক্যানেলটা দেখা যাচ্ছে। ক্যানেলের দুই সাইডের ভিউটা সুন্দরবনের মতোই। ক্যানেল ধরেই আমরা ট্যাংরাগিরি নৌকা স্টেশনে পৌঁছে গেলাম। ট্যাংরাগিরি এক বন্যপ্রাণীর অভয়ারণ্য। কিছুটা পথ সামনে এসে এই জায়গাটায় ট্যাংরাগিরি ফরেস্ট অফিস। এখানে দুইটা দোকান দেখতে পাচ্ছি। এই দোকানে সব ধরনের বিস্কুট, চা পাওয়া যায়, সাথে ডাবও পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা মেয়ের কাছ থেকে ডাব কিনে খেতে খেতে আমরা আলাপ করলাম। সে শুধু তার নানার সাথে ডাবের এখানে ব্যবসা করে, তার বাবা মা এখানে থাকে না। এই ট্যাংরাগিরি ফরেস্ট অফিসে 16 থেকে 17 জন লোক বসবাস করে। ট্যাংরাগিরি কর্মচারীদের মধ্যে 2 জন অস্ত্রধারী। ফ্রেশ ডাব খেয়ে শরীরে শক্তি বাড়িয়ে বেরিয়ে পড়লাম ফাত্রার চর এক্সপ্লোর করতে। এখানে সুন্দরবনের পুরো ফিলিংস পাচ্ছি। আমরা সকল ট্যুরিস্টরা একই পথে যাত্রা শুরু করলাম। সিয়াম নামের আমি একজন ট্যুরিস্ট গাইড পেয়ে যাই। এই বনে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, বনের অতিরিক্ত পানি এই পথ দিয়ে নেমে যায়, যার কারণে বালুর রাস্তা দেখা যায়। আমাদের ট্যুরিস্ট গাইড সিয়াম, সে হঠাৎ করেই আমার ব্যাগটা তার কাঁধে নিয়ে নিল। সে আমার কোনো কথাই শুনল না। অসম্ভব একটা ভালো ছেলে ও বিচক্ষণ। সে বলল বনের মধ্যে যাব কি না, বনের মধ্যে ঢুকলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সিয়ামের ভরসায় ঢুকে পড়লাম। বেশি ভিতরে ঢুকতে সাহস পেলাম না, তাই পাখির চোখেই দেখতে চাই। সুন্দরবনের পূর্ব দিকে দুবলার চর, কেয়ার চর, তিনকোনা দ্বীপ, পক্ষীর চর, হরিণঘাটা, ডিমের চর, তারপরেই ফাত্রার চর। যার কারণে এটা সুন্দরবনের একটা অংশ হিসাবে ধরা যেতেই পারে। একটা নারিকেল কাঁকড়া দেখতে পেলাম, নাও হতে পারে। আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। বন থেকে বের হয়ে সমুদ্রের সাইডে চলে আসলাম। সিয়ামের উপর ভরসা করে খুব একটা ভুল করিনি। এই বনের ভালোই একটা আইডিয়া হয়ে গেল। এক সাইডে বন, এক সাইডে সমুদ্র, হাঁটতে বেশ ভালো লাগছে। কয়েকজন টুরিস্ট আমার সাথে ছবি তুলতে চাইলো। আমি চেষ্টা করলাম তাদেরকে খুশি করা। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা, এসে অনেক ভালো লাগতেছে। গান গেয়ে গলা ভেঙে গেছে, তারপরও নিজের মনের যে আনন্দ ছিল সেটা প্রকাশ করার মতো না। সব করে ফেলছি, তারপরও আরো বাকি আছে, ইনশাল্লাহ করবো। ভাইয়ার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আপনারা সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
দুপুরের খাবার সাথে আনলে এই ভিন্ন পরিবেশে বেশ মজা করে খাওয়া যেত। ফাত্রার চরে দাঁড়িয়ে ওপারে কুয়াকাটা ঝাউবন দেখতে পাচ্ছি। আপনারা যখন আসবেন খাবার সাথে নিয়ে আসবেন। বনটা ভালো করে দেখার জন্য পাখির চোখের সাহায্য নিচ্ছি। সুন্দরবনের এই বর্ধিত অংশই ফাত্রার বন বা ফাত্রার চর। কুয়াকাটার পশ্চিমে 9,97,507 একর জায়গা জুড়ে ফাত্রার বন বিস্তৃত। দ্বিতীয় সুন্দরবন হিসেবে খ্যাত এই ফাত্রার বনে রয়েছে গেওয়া, সুন্দরী, কেওড়া, ফাত্রা, গোরান, গোলপাতা, বাইন গাছ। এছাড়াও এই ম্যানগ্রোভ ফরেস্টে অসংখ্য নাম না জানা উদ্ভিদ আছে। বানর, শূকর প্রভৃতি জীবজন্তু এই বনে দেখা যায়। এখানে সাপ ও গুই সাপের মতো বেশ কিছু সরীসৃপ প্রাণীও রয়েছে। সুন্দরবনের মতো ফাত্রার চরেও দিনে দুবার জোয়ার ভাটায় প্লাবিত হয়। এখানে আসতে ট্রলার বা ইঞ্জিন নৌকায় জনপ্রতি 500 থেকে 1000 টাকা সাধারণত নিয়ে থাকে। দশ 15 মিনিটের মতো অপেক্ষা করে আমরা যে যার মতো ছবি তুলে নিলাম। ফেরার পথে আমাদের গাইড সিয়ামের গান শুনতে শুনতে ফিরছি। বিভিন্ন পশু পাখির চিহ্ন দেখতে পেলাম। কাঠবিড়ালি তো দেখলেন, মাঝে মাঝে বানর দেখা যায়। আমাদের ঘন্টাখানেক ট্যুরের শেষ, বোটে চলে আসছি। খুব সুন্দর একটা সময় পার করে অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম। কিন্তু এই সিয়াম ছোট্ট ছেলেটাকে আমি হয়তো অনেক দিন ভুলতে পারবো না। তাকে খুশি করেই ফিরছি। আমাদের অশান্ত মন অনেক কিছুই করতে চায়, কিন্তু সময় সবাইকে হয়তো সেই সুযোগটা দেয় না। নদীর দুই সাইডের ভিউ দেখতে দেখতে ফিরলাম হোটেলে। ফ্রেশ হয়ে নিচে নামলাম দুপুরের খাবারের জন্য। আলুর ভর্তা, লাউয়ের তরকারি, রূপচাঁদা ফ্রাই আর সাথে ডাল তো থাকছেই। আলু ভর্তাটা অসম্ভব মজার, খাঁটি সরিষা তেলের যে আলু ভর্তাটা গন্ধটা আসছে, হ্যাঁ খুব গন্ধ, আসলে খুব ভালো, খেয়ে খুব মজা পাচ্ছি। কাঁচামরিচের একটা ফ্লেভার আর সরিষার তেল দুটো মিলে অস্বাভাবিক ভালো লাগতেছে খেতে। রূপচাঁদা মাছটাও অনেক সুস্বাদু। লাঞ্চ শেষ করেই দেখি আকাশে কালো মেঘ। বুঝলাম ঝড়ের আলামত। ঝড়ের সময় কুয়াকাটার রূপ কেমন হয় দেখতে খুব ইচ্ছা করলো। একটু রিস্ক নিলাম, কুয়াকাটা বীজটা দেখতে কেমন হয় চেষ্টা করলাম। ঝড়ের সময় সৈকতে এত মানুষ সাহস নিয়ে থাকে ভাবিনি। রুমে রেস্ট নিয়ে কিছুক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যায়। হাঁটতে হাঁটতে বিচের দিকে চলে আসলাম। আজকে আমরা দুই বন্ধু ঝড় বৃষ্টির মাঝে আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আজকে রানা যদি আমাদের সাথে থাকতো কত না ভালো লাগতো। ওরাও এই সমুদ্রের অপার সৌন্দর্য দেখে আনন্দিত হয়ে উৎফুল্লিত হয়ে রানা একটা গান গেয়ে ফেলতো, আমার সোনার মা। হ্যাঁ, সেই রানাকে আমরা খুঁজে পাচ্ছি না। রানা তুমি কোথায়? তোমাকে আমরা অনুভব করছি আমাদের হৃদয়ের স্থল থেকে। সন্ধ্যা নেমে আসছে। সৈকতে একজন বাইকার অন পেমেন্টে তার বাইক চালানোর জন্য অফার দিল। আমি তাতে রাজি হয়ে গেলাম। পার কিলোমিটারে পেমেন্ট করতে হবে। পিছনে চড়ায় সেরকম আবার এলো যে সন্ধ্যা। সৈকতে হুন্ডা ট্যুর দিয়ে নামাজ সেরে আমরা চলে আসলাম পেয়ারা মাখা খেতে। এশার নামাজ পড়ে চলে আসলাম সি বিচে। আগেই বলেছিলাম আজকের ডিনারটা ফিশ ফ্রাই মার্কেটে করব। এখান থেকে মাছ কিনলে ওনারাই বারবিকিউ করে দেবে। সৈকতের খুব কাছেই ফিশ মার্কেট।
রাত 1টা-2টা পর্যন্ত অনায়াসে থাকা যায়। এখানে তেমন কোনো নিরাপত্তার অভাব নেই। এটা হলো 450 টাকা কেজি বারবিকিউ কমপ্লিট। জাবা ভোল বা 700 টাকা কেজি এখনকার মতো রেট। ওই কোরাল 650 টাকা। এলে স্টিং রে এটার কেজি 700। বগনি মাছ বড় সাইজ যেটা হয়। লাক্ষা মাছ ছোট সাইজ 700 টাকা কেজি, বড়গুলো হলো 800 টাকা কেজি, 850। এই মাছটাই আমাদের কুয়াকাটা বারবিকিউতে বিখ্যাত হয়েছে, এই লাক্ষা মাছ। কোরাল এক একটা হলো এই মাছটা মিষ্টি জাতীয়, অনেক স্বাদের মাছ। আমাদের এইখানে বারবিকিউতে বেশি এটা চলে। একটা বারবিকিউ মজা, ফ্রাইও মজা। সাদা রূপচাঁদাটা গাল শীতে এরকম চাপ দিবেন, যদি এভাবে কিছু রক্ত বা একটু পানির মতো বাইরে, তাহলে মনে করবেন যেন এটা ফ্রেশ। এইটা লাক্ষা বলে, টাইরার লাক্কা 1 কোটি 896 গ্রাম ওজন। দাম হয়েছে 628 টাকা। দিতে হবে 620 টাকা। কম কম কম। লাস্টে 600 টাকা দিয়ে এই লাক্ষা মাছটা কিনে ফেললাম। মাছের বারবিকিউ হতে সিরিয়াল দিতে হলো। এই ফাঁকে চলেন আমাদের আশেপাশে পরিবেশটা দেখাই। এখানে আরো অনেক মাছের দোকান আছে, যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারেন। শুধু মাছই না, বিভিন্ন রকম সামুদ্রিক অর্নামেন্টস অনেক কিছুই পেয়ে যাবেন। মাছ বারবিকিউ হতে বেশ সময় লাগবে। চায়ের অর্ডার দিয়ে পাশেই সমুদ্র, বিচ চেয়ারে শুয়ে শুয়ে 1 কাপ চা আর রাতের আবেশ অনুভব করতে করতে কখন যে আধা ঘন্টা পার হলো বুঝতেই পারলাম না। সমুদ্রের বাতাস সবসময় খিদা বাড়িয়ে দেয়। চলেন আমাদের মাছ বারবিকিউ কি অবস্থা দেখে আসি। আমাদের মাছটাই এখন বারবিকিউ হচ্ছে। এটার প্রসেসিং চলছে। প্রথমে মাছটাকে কেটে পরিষ্কার করে আগুনে প্রথমে ঝলসে নিল কোনো মশলা ছাড়া। কিছুটা হওয়ার পর এটাকে উল্টে পাল্টে এবার মশলা দেওয়া শুরু করলো। এইভাবে বারবিকিউ করতে এর আগে আমি দেখিনি। আমরা সাধারণত আগে থেকে ম্যারিনেট করেই বারবিকিউ করে থাকি। দেখা যাক কেমন লাগে খেতে। দেখতে অপূর্ব লাগছে। মাছের কাবাব আর তেল ছাড়া পরোটা খেতে কেমন লাগে? ফ্রেন্ড কেমন লাগছে বলো? খুবই টেস্টি, অসাধারণ। সিরিয়াসলি বল, ফাজলামি করিস না। অসাধারণ, সিরিয়াসলি। এই টেস্ট ঢাকায় পাবি না, শুধুমাত্র কুয়াকাটা বা কক্সবাজার সম্ভব। কিন্তু কক্সবাজার চাইতে আমার মনে হচ্ছে এখানের মাছগুলো ফ্রেশ বেশি। এলাকা মাছের টেস্ট এমনি ভালো, কুয়াকাটার মাছগুলো সত্যি অসাধারণ। ওরা কীভাবে ম্যারিনেট করে বা রান্না করে। লেবুর রস দেওয়াতে এ মাছ যেন অসাধারণ হয়ে গেল। কথা বন্ধ করে খাওয়া শুরু করে দিলাম। আপনারা যারা কুয়াকাটায় আসবেন অবশ্যই আপনারা এই মাছটা খাবেন। আমার বিশ্বাস সবারই অনেক অনেক ভালো লাগবে। আবার যখন কুয়াকাটায় আসবো আমি এটা মিস কখনোই করব না। ভরপুর মাছ আর পরোটা খেয়ে চলে আসলাম বিচ পাড়ে। এখন দরকার 1 কাপ গরম গরম চা। এই চায়ের স্বাদ পেতে হলে অবশ্যই এই পরিবেশে আসতে হবে, যেখানে থাকবে সমুদ্রের ঢেউর আওয়াজ, হিমেল বাতাসের প্রশান্তি, পছন্দের সেই পুরনো গান, যখন রাতের নীরবতা স্মৃতির মণিকোঠায় ভাঙতে থাকে। আমরা যে কদিন কুয়াকাটায় ছিলাম আমরা দুজন ঠিক এই সময়টাকে অনেক বেশি উপলব্ধি করেছি, এনজয় করেছি, যেটা আমরা কখনো ভুলতে পারবো না। এই সময়টুকু পাবার জন্য হঠাৎ করে এই কুয়াকাটায় চলে আসবো। রাত 1টার দিকে আমরা উঠে পড়লাম। যেহেতু হোটেল কাছেই, 2-1 মিনিট সময় লাগবে। কুয়াকাটার 0 পয়েন্টের পূর্ব দিকে যে হোটেলগুলো আছে সেই হোটেলের রাতের ভিউ, সকালে ড্রোন শটে যে হোটেলগুলো দেখিয়েছিলাম। আর ইনশাল্লাহ কালকে আমরা খুব ভোরে ফজরের নামাজ পড়ে বাইক নিয়ে সূর্য উদয় দেখার জন্য কাওয়ার চরে যাব। যাওয়ার পথে প্রভাতের আলো আধারির খেলা, টাটকা মাছ দিয়ে কিভাবে ব্রেকফাস্ট করি সেটা দেখাবো। এছাড়াও আরও 4-5টা স্পট ঘুরে দেখাবো। নেক্সট ব্লগে আরও ভালো কিছু আসছে, দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আবার আপনাদের সাথে দেখা হবে কুয়াকাটা ব্লগ 2-তে। আল্লাহ হাফেজ।